আজকে আমি দীর্ঘ সাক্ষ্য দিয়েছি। আপনারা জানেন মিডিয়ার মানুষেরা যে গত 18 বছর ধরে আমি বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক অবস্থা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি, সততার সাথে লেখার মাধ্যমে করেছি, আমার বক্তব্যের মাধ্যমে করেছি। কারণ আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কী ছিল সেটা যেন তারা জানতে পারে। এবং আজকে আমি মনে করেছি যে আমার সাক্ষ্য দেওয়াটা জরুরি এই কারণে, যাতে করে আমি একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি। এবং এই যে বিচার হচ্ছে, একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে, এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। আর আপনারা জানেন আমার অনেকগুলো পরিচয় আছে। আমি একটা পত্রিকার সম্পাদক, আমি লেখালেখি করি, লেখক, এবং আমি ইতিহাস গবেষক। এবং আমার সেই তিনটে সত্তা মিলিয়ে আমি দেখবার চেষ্টা করছি বাংলাদেশের পুরো চিত্রটাকে। এবং বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল, প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দুদিন আগে একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন, ফাইয়াজের জন্মদিন গেছে। জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন, আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ, রিকশায় করে যাচ্ছিল, সেই রিকশায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন, আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে, আর সে যদি আজকে জীবিত থাকতো, আমার একমাত্র ছেলে, তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম, বলে ভদ্রলোক কেঁদে দিলেন। আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি। আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি। আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। এবং যদি না ফিরে আসে, এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি আপনি কোয়ালিশন অফ ফিয়ার্স বই উদ্ধৃতি করেছেন, জি, সেখানে কি বলতে চেয়েছিলেন? কোয়ালিশন ইয়ার্স বইটার নাম না, দ্য কোয়ালিশন অফ ইয়ার্স না, দ্য কোয়ালিশন ইয়ার্স। দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন, এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি জড়িয়ে দিচ্ছিল। স্যার, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে অনেকগুলো অর্গানের কথা আপনি বলেছেন, বিচার বিভাগ, রাজনীতিবিদ, কাদেরকে বললেন, এবং এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনের কারা ভূমিকা? স্যার, ওটার সাথে একটু সাপ্লিমেন্ট করি। সাবেক 3 প্রধান বিচারপতি, সাবেক 5 সাবেক আইজিপি, সাবেক 3 সেনা প্রধান, সবাইকে মোটামুটি মোটা থেকে আপনি বিশাল সাবেক 3 নির্বাচন কমিশনার, এত বিস্তৃত পরিসরে এতজনের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছেন, এটা কি আসলে ইন্ডিয়া এটাকে ফ্যাসিলিটেট করছে? বিষয়টা আসলে কি ইন্ডিয়া কি আসামি আর সুযোগ আছে? আমি করার কেউ না। আমি একজন ইতিহাসবিদের
দৃষ্টিতে, একজন সাংবাদিকের দৃষ্টিতে, লেখকের দৃষ্টিতে আমি লিখেছি, আমি ফ্যাক্ট লিখেছি। এখানে আমি তৈরি করার কেউ না তো। কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে। তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন, আপনি একতরফা নির্বাচন করুন, কিন্তু সেনাবাহিনী এটার সাথে জড়িত থাকবে না। সেটা তো তারা কেউ বলেন নাই। তো এই দায় তারা এড়াবেন কি করে? গণজাগরণ মঞ্চ নিয়ে তবে কি আপনি বলেছেন? বাংলাদেশের অনেকের নাম বলেছেন যারা সেখানে সহযোগী ছিল, কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আপনি কোনো সাংবাদিকের নাম বলেননি। আমরা দেখেছি গণভবনে প্রায় সংবাদ সম্মেলন হতো, সেখানে তারা ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে কি ভূমিকা রেখেছে এটা আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি ইচ্ছা করে এড়িয়ে গেছেন সাংবাদিকদের নাম। আমি একজন পত্রিকার সম্পাদক, আমি মনে করি একজন পত্রিকার সম্পাদক হিসেবে সরাসরি আর একটা সাংবাদিকদের সরাসরি আমার নাম উল্লেখ করাটা ভদ্র আচরণ না। আমার যে পেশা, সেই পেশার প্রতি এটা এক ধরনের কি বলবো, সেই পেশার সাথে এটা যায় না। তবে আপনারা যদি নাম জানতে আগ্রহী হন, তাহলে আমার একটা বই পড়লেই আপনাদের আগ্রহ মিটে যাবে। বইটার নাম হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা। ওই বইতে কিন্তু আমি সাংবাদিকদের নাম বলেছি, কিন্তু আজকে আমি এই সাক্ষ্যে আমি তাদের নাম বলিনি। আর মিডিয়ার কথা যদি বলতে যাই, অধিকাংশ মিডিয়াই তো ফ্যাসিবাদের সহযোগী ভূমিকা পালন করে, এবং এটা অধিকাংশ মিডিয়া যদি করে থাকে তাহলে তারা কারা আপনারা খুব ভালো করে জানেন যে তারা কারা করেছে। এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, আপনি খুব কাছ থেকে এটা দেখছেন, স্টাডি করছেন, আর আজকে নিজেই আসলেন, সব মিলে আপনি সন্তুষ্ট না ঘাটতি আছে? আমি মনে করি আরেকটু গতির সাথে করা গেলে ভালো হতো, এবং অনেকেই মানবতা বিরোধী অপরাধ যাদের নাম আমি বলেছি, বিশেষত যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তারা অনেকেই পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে, সুতরাং প্রফেশনালি আমি সন্তুষ্ট। গতির দিকে আমার হয়তো প্রশ্ন আছে, আর একটু তাড়াতাড়ি হলে, দ্রুততার সাথে হলে এটা ভালো হতো। আপনার যে নির্যাতনের বর্ণনা দিলেন, এই নির্যাতনের বিষয়ে কি ট্রাইব্যুনালে কোনো মামলা করেছেন নাকি? না, আমি কোনো মামলা করি না। ওইটা কি একটু আমি যেটা আমি তো নির্যাতনের বর্ণনা দিয়েছি, বহুবার দিয়েছি, আমার বইতে লেখা আছে। কাজে আবার নতুন করে আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোনো ব্যক্তিগত গ্রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে। আমি কিন্তু এসছি একদম একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি। আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য। কাজে আমার ব্যক্তিগত আমার উপরে কি গেছে সেটা বলতে গেলে তো আগামী 2 দিন এই বর্ণনা করতে হবে যে ব্যক্তিগতভাবে গত 16 বছর আমার উপরে কী কী জুলুম গেছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমার ব্যক্তিগত প্রসঙ্গ আমি একেবারে সংক্ষিপ্ত রেখেছি আমার পুরো আজকের সাক্ষ্যে, এবং একেবারে প্রাসঙ্গিক না হলে আমি বলেই নাই বলতে গেলে। ধন্যবাদ। থ্যাংক ইউ।